আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে শুরু 7 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল, সীমিত পরিসরে চলবে ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস ও শিল্প কলকারখানা। ছুটির আমেজে ঢাকা ছাড়লেন মানুষ, লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী, নিত্যপণ্যের বাজারে কেনাকাটার ধুম। প্রথমবারের মতো দেশে 24 ঘন্টায় 7,000 ছাড়ালো করোনা শনাক্ত, সংক্রমণের হার 23% উপরে, মৃত্যু 53। এবং শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরিদের অভিযান। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় গাছ চাপায় 8 জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোর 6টা থেকে শুরু হয়েছে 1 সপ্তাহের লকডাউন। বন্ধ রয়েছে বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ বিমান সহ সব ধরনের গণপরিবহন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ছিল অনেকটাই ফাঁকা, তবে জীবিকার প্রয়োজনে কেউ কেউ বের হয়েছেন। কোনো ধরনের গণপরিবহন না থাকায় অনেকেই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। রাজধানীতে গণপরিবহন দেখা না গেলেও পণ্যবাহী পরিবহন দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। লকডাউনে বন্ধ থাকবে বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সহ সব ধরনের গণপরিবহন। শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও বিকেল 4টা পর্যন্ত কাঁচা বাজার সহ নিত্যপণ্যের বেচা কেনার সুযোগ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এ বিষয়ে রোববার 11 দফার নির্দেশনার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফজলে রাব্বি রিপোর্ট। মন্ত্রিপরিষদ বিভাগে 11 দফার নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তবে এই সময় ওষুধ ও অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য বিক্রি, চিকিৎসা এবং মৃতদেহ সৎকার অথবা দাফনের মতো জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাবে। লকডাউনে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ, আভ্যন্তরীণ বিমান সহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে বিদেশ থেকে আসা যাওয়া এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এই নির্দেশনার বাইরে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবার মতো জরুরি সেবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে সীমিত পরিসরে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস আদালত খোলা থাকবে। তবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা, চালু থাকবে নির্মাণ কাজ। হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কেনা গেলেও কেউ হোটেলে বসে খাবার খেতে পারবেন না, তবে অনলাইনের মাধ্যমে খাবার কেনার সুবিধা থাকবে। সকল শপিং মল ও দোকানপাট থাকবে বন্ধ, তবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে কাঁচা বাজার ও নিত্যপণ্যের দোকান। সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের আগে রোববার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল। 50 ভাগ যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার কথা থাকলেও পা ফেলার জায়গা ছিল না কোনো লঞ্চেই। প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা নীরব ভূমিকা পালন করেন। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। এই দৃশ্য দেখে মনে হবে ঈদের ছুটিতে মানুষ বাড়ি ফিরছেন, তবে না। লকডাউনের আগের দিন রোববার সূর্য ডুবার পরপরই দেশের দক্ষিণাঞ্চলের প্রতিটি লঞ্চ যাত্রীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় টার্মিনাল। সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা যায় প্রায় সবার মধ্যেই। লঞ্চে তো কোনো সময় স্বাস্থ্যবিধি থাকে না, ভাড়া কিন্তু 70% বেশি। প্রশাসন তো মাঝে মধ্যে আইসে দেখা যায় 200 টাকা ভাড়া, এখন 300 টাকা নিচ্ছে। লকডাউনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিন এনে দিন খাওয়া মানুষ। তাই অনেকটা বাধ্য হয়ে এভাবে পরিবার পরিজন নিয়ে যেতে হচ্ছে তাদের। আমার বস আর কি আমাদের ছুটি দিয়ে দিছে, এখন বলতে তুমি বাসায় চলে যাও, কালকাতা তো বন্ধ, এখানে থেকে কি করবা, বেতন থাকবো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এখানে তো আমাদের থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছে। ঢাকা থাকার জায়গা নেই, আমরা এইভাবে আমরা কিভাবে চলি দেশের মধ্যে। কোনো আজকে ঘোষণা দিয়ে কালকেই লকডাউন, গাড়ি ঘোড়া চলবে না, সবাই একসাথে আসা যাওয়া করে, পরে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, মানুষের ঢল,
কোথাও কোনো রাস্তায় হাঁটা যাচ্ছে না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি না মানার কারণে লঞ্চ মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি অমান্য করার পরও তাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে। কেন করছে? কারণ যাত্রীদের ভোগান্তি সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা লঞ্চ পরিচালনার জন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, তাদেরকে শাস্তি দিচ্ছি। এর আগে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িকভাবে বন্ধ ছিল লঞ্চ চলাচল। করোনার সংক্রমণ কমাতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে লকডাউন দেওয়া হয়েছে। তবে এই সাধারণ ছুটির কারণে কর্মজীবী মানুষরা ঠিক এভাবেই গাদাগাদি করে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন, যেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখা যাচ্ছে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে লকডাউনের আগ মুহূর্তে বাস ট্রেনে করে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেনি কেউ। যে যার মতো রওনা হন গ্রামের পথে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও খুব একটা দেখা যায়নি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কাল থেকে লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, তাই রাজধানী ছাড়ার এমন ব্যস্ততা আর হুড়োহুড়ি যাত্রীদের মাঝে। সকাল থেকে গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচানো ভিড়। কেউ টিকিট পেয়েছেন, আবার কেউ না পেয়ে বিকল্প পথে রওনা হয়েছেন। লকডাউনে বের হতে পারবেন না জেনেই গ্রামে যাওয়ার এমন আগ্রহ অনেকের। বাসায় যাচ্ছি তো আর যেতে পারবো না, বাচ্চা নেওয়ার জন্য চলে যাচ্ছি। নিজেদের নিরাপত্তার জন্য আর কি গ্রামের বাড়িতে যাচ্ছি। যদি নেক্সট টাইম আরও বাড়ে তাহলে আমাদের বাসায় যেতে প্রবলেম হবে। যদি এরকম হতো যেটা নিশ্চিত হতাম 7 দিনের জন্যই, কারণ আমরা আগে পরেও দেখেছি যে এটা প্রলং হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। তো সেই অনির্দিষ্টতা এবং অশঙ্কা থেকেই আমি আজকে রওনা দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের ভিড়। মনে হবে ঈদের আমেজে বাড়ি ছুটছে সবাই। স্টেশনে ভিড় বেশি থাকায় স্বাস্থ্যবিধি মানানো সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন ট্রেনে ঠাসাঠাসি করে যাত্রী ওঠার দৃশ্য দেখা গেছে। আগামীকাল থেকে তো লকডাউন শুরু হচ্ছে, তো আজকে মোটামুটি বাড়ি যাওয়া যাচ্ছে। কালকে থেকে তো ট্রেনও বন্ধ হয়ে যাবে, এই জন্য আসলে আজকে তাড়াহুড়া করে বাড়ি যাওয়া আর কি। লকডাউন হঠাৎ দেওয়াতে আমি আটকা পড়ে যাব, সেজন্য আমার ইমিডিয়েটলি চলে যেতে হচ্ছে। আর বলা আছে যে পুরা 4টা নিলে 2টা, কিন্তু আমরা 4টাতে একটা সিট পাইছি। তারপরে আমরা এই যে এই অবস্থা, আমাদের সিটে আমরা বসতে পারতেছি না। লকডাউন দিয়ে আমি মনে করি আরো যে সবাই মানুষের সাথে একটা মিক্সিং আরো বাড়ছে। লকডাউনকে কেন্দ্র করে এভাবে গণপরিবহনে যাতায়াত করার ফলে স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে বলে মনে করছেন অনেকে। সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণার পর থেকেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। যে যার মতো করে রাজধানী ছাড়ছেন। পরিবার পরিজনের সাথে এই লকডাউনের সময় কাটানোর জন্যই মূলত তারা তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের খবরে কেনাকাটার ধুম পড়ে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। এর ফলে হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিংয়ে সরকারি সংস্থাগুলোর অবহেলায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আদ্দিন সজীবের রিপোর্ট। সোমবার থেকে লকডাউন, তাই নিত্যপণ্যের বাজারে মানুষের এই ভিড়। লকডাউন আপাতত 7 দিনের, আবার বাড়তে পারে এমন আশঙ্কাও আছে। তাই বাজার করায় ব্যস্ত নগরের মানুষ। যে সবজি ছিল 50 টাকা, সেটা 70 টাকা 80 টাকা এরকম করতেছে। সরকার চাইলেই তো সমাধান করতে পারে, সরকার না চাইলে কি সমাধান করতে পারবে? ঘোষণার পর থেকে সন্ধ্যার পরে 10টা পর্যন্ত আমরা কোনো পেঁয়াজ আর আলু পাইনি। যদি ভালো একটা বাজার মনিটরিং সিস্টেম থাকতো বা নিয়ন্ত্রণে রাখতো তাহলে সমস্যা হতো না। গ্রিন রোড থেকে কারওয়ান বাজারে এসেছেন আবুল কালাম, কারণ 1 মাসের কেনাকাটা করতে চান। আমিও চিন্তা করি তো বাজারে একটু কম আসলে আমার জন্য একটু নিরাপদ, একটু সেফ। ক্রেতারা বলছেন একরকম রাতারাতি সব রকম সবজির দাম বেড়েছে অন্তত 5 থেকে 10 টাকা। পেঁয়াজ সহ রমজানের প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। খালি একটু বিপদে না, মহা বিপদে ফেলায়। হ্যাঁ, যেমন হঠাৎ করে লকডাউনের কথা শুনে আজকে প্রতিটা দ্রব্যমূল্যের দামই খুব অস্বাভাবিক। যেমন পেঁয়াজ 30 টাকা ছিল, আজকে 40 টাকা করে বিক্রি হচ্ছে। লকডাউনের কারণে এমনিতেই হঠাৎ করে বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি, এর উপর আশঙ্কা আছে আয় উপার্জন কমে যাওয়ার, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি, আবার বেতন কমিয়ে দেওয়ার। এসব নিয়ে সাধারণ মানুষ আসছেন বাজারে, করছেন কেনাকাটা। যদি এর মধ্যে ঊর্ধ্বগতি থাকে আর সরকার তা মনিটরিং না করে, তাহলে এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করবে এই শহরে? মনে করেন না পারি চাইতে, না পারি খাইতে। যদি বেতন কমাই দেয় তো মনে করেন কেউ চাইতেও পারবো না, আর কেউ কোনো কাজে চাইয়ে খাইতেও পারবো না। আমরা খুব কষ্টে থাকি, যে নিম্ন পরিবার যারা। তবে রাজধানীর বাজারে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা ছিল না অনেক ক্রেতা বিক্রেতাদের মধ্যেই, তাই ক্ষোভ জানিয়েছেন অনেকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। টিসিবি জানিয়েছে, রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে সেগুলোর 10 থেকে 12% মজুত রয়েছে। রোজায় সংস্থাটি সাশ্রয়ী মূল্যে 26,500 টন ভোজ্য তেল, 18,000 টন চিনি, 12,000 টন মসুর ডাল, 8,000 টন ছোলা ও 6,000 টন পেঁয়াজ বিক্রি করবে। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারী নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার বিকেলে মিছিল ও সমাবেশ চলে নিউ মার্কেটের সামনে। অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। লকডাউনে 4 ঘন্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়ে বিবৃতি দেয় দোকান মালিক সমিতি। কমছে না করোনা ভাইরাসের দাপট। 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 7,087 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। শনাক্তের হার 23%-এরও উপরে। একদিনে মারা গেছেন আরও 53 জন। এ নিয়ে টানা 5 দিন ধরে প্রতিদিন অর্ধশতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভাইরাসে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। 1 মাস আগে অর্থাৎ এ বছরেরই 4 মার্চ দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আজকে অবিশ্বাস্য মনে হবে। সেদিন মৃত্যু হয়েছিল 7 জনের, আর 16,000 নমুনা পরীক্ষায় 619 জনের করোনা শনাক্ত হয়। ঠিক 1 মাস পর প্রায় 30,800 নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হন রেকর্ড 7,087 জন, আর প্রাণহানির সংখ্যা 53। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে প্রাণ হারালো 9,266 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাজউদ্দিন শিকদারের আশা, আপাতত স্বল্প সময়ের জন্য হলেও লকডাউন মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মানার অভ্যাস তৈরিতে কিছুটা হলেও সহায়তা করবে। প্রাথমিকভাবে এই 1 সপ্তাহের লকডাউনের একটা তাৎপর্য কিন্তু রয়ে গেছে। করোনা সংক্রমণের এই ভয়াবহ রূপটাকে কিছুটা হলেও কিন্তু প্রশমিত করবে, মানুষকে আবার স্বাস্থ্যবিধি মানার যে অভ্যাস, সেই অভ্যাসের ভিতর নিয়ে আসবে। আমরা দেখতে পেয়েছি লকডাউনের ভিতরে বেশ কিছু জায়গায় কিন্তু শৈথিল্য প্রদর্শন করা হয়েছে। এই জায়গাগুলোই কিন্তু হচ্ছে সবচাইতে ভালনারেবল পজিশন। এই জায়গাগুলোতে যদি কঠিন নজরদারি নিশ্চিত না করা যায়, তাহলে হয়তো এই 1 সপ্তাহের লকডাউন থেকে ততটা সুফল আমরা পাবো না। পাশাপাশি দেশব্যাপী চলমান যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম রয়েছে, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম যাতে লকডাউনের জন্য বাধাপ্রাপ্ত না হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মুহূর্তের অসতর্কতায় করোনা আক্রান্ত হলে চিকিৎসা পাওয়ার সুযোগ যে একেবারে সীমিত হয়ে এসেছে, স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির দিকে তাকালেই তা বোঝা যায়। রাজধানীতে সরকারি বেসরকারি হাসপাতালে 3,278 বেডের মধ্যে খালি আছে মাত্র 245টি, আর এই রিপোর্ট তৈরির সময় পর্যন্ত 289টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা ছিল 30টি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে ডুবে যাওয়া লঞ্চের 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয় 5 যাত্রীর লাশ। রোববার রাত 10:30টার দিকে একজনের এবং রাত 9টার দিকে আরেক নারীর লাশ পাড়ে ভেসে আসে। এমভি রাবিব আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যা 6:30টার দিকে নদীর চর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় বড় একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়। তবে পরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্ট গার্ড। এদিকে লঞ্চটি উদ্ধারে নেমেছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসন 7 সদস্যের কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় গাছ চাপায় 8 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। এর মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঝড়ে গাছ চাপায় মা ও মেয়ে মারা গেছেন। নাটোরে ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। এছাড়াও কালবৈশাখী ঝড় হয়েছে রংপুর, সিরাজগঞ্জ ও বগুড়ায়। এদিকে সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে যায় 66 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে ছিল হালকা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে।
হেফাজতে ইসলাম আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, সংঘাত অব্যাহত রাখলে জনগণ আগামীতে আর ঘরে বসে থাকবে না। ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে সরকারের অর্জন, উন্নয়ন ও সম্ভাবনা সহ নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আরো মারাত্মক আকার ধারণ করেছে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করে স্বাস্থ্যবিধি মানা এবং বিয়ে শাদী সহ সকল অনুষ্ঠানে ভিড় এড়ানোর পরামর্শ দেন তিনি। সমস্ত বিষয়গুলি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এক সপ্তাহের জন্য আমরা সবকিছু বন্ধ বা লকডাউন ঘোষণা দিয়েছি। সেটা মানলে আমি মনে করি অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই বিয়ে শাদী কোনো অনুষ্ঠান এগুলি সমস্তই বন্ধ রাখতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম ও বিএনপি জামাতের সহিংস কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। হেফাজতে ইসলামের নেতার নারী কেলেঙ্কারির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। শান্তির ধর্ম ইসলামের নামে অধর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতের নষ্ট ও ভণ্ড নেতৃত্বকে বর্জন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। শনিবার রাতে পরনারীকে নিয়ে হেফাজত নেতা মামুনুল হকের অবকাশ যাপনের ঘটনায় লজ্জাও প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া মামুনুলের মতো একজন নষ্ট মানুষকে উদ্ধারে মসজিদের মাইক ব্যবহারের সমালোচনাও করেন ডক্টর হাসান মাহমুদ। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, যারা মাদ্রাসার ছাত্র, আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন মুসলমান হিসাবে তাদের কাছে আবেদন জানাই, অনুরোধ জানাই, যারা নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করে নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয়, আর নিজের জীবন ইসলামসম্মতভাবে তারা পরিচালনা করে না, এই নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করার জন্য। লকডাউনে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকটবর্তী কর্মীদের দিয়ে সীমিত আকারে কাজ চালানোর এখতিয়ার থাকবে শাখা ব্যবস্থাপকদের। এর আগে লকডাউনের ঘোষণা আসার পর থেকেই নগদ লেনদেনে ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। সাধারণত কোনো উৎসব পার্বণে ব্যাংক পাড়ায় এমন ভিড় দেখা যায়, তবে এবার লকডাউনের আগে হাতে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোতে গ্রাহকদের এমন ভিড়। লকডাউন হচ্ছে, সবার মনে একটা আতঙ্ক যে আজকে ব্যাংক খোলা আছে, আমরা তাড়াতাড়ি কিছু টাকা হাতে নিয়ে নিই। পরে হয়তো বা অফিস 2 ঘন্টার জন্য হতে পারেও, বাড়তি একটা চাপ হতে পারে, তার জন্যই আমি আসলে আজকে টাকা তুলে নিয়ে যাচ্ছি। আজকে অনেক রাশ, সবার মধ্যে একটা আতঙ্ক যে কি হবে। লকডাউনের মধ্যে ব্যাংকগুলো বন্ধ থাকবে কিনা বা কত সময় লেনদেন চলবে, আগেভাগেই তার স্পষ্ট নির্দেশনা না থাকায় ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ। এতে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি। ঝুঁকি জেনেও তা আমলে নেননি বেশিরভাগ মানুষ। অনেক লোকজন, কন্ট্রোল করাই তো কঠিন এখানে।
সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলাটাই আমাদের জন্যই ভালো, সবার জন্যই ভালো, এটা করা উচিত। ব্যাংকগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু বেশি মানুষের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জনস্রোত বেশি হয় তখন সেটা পরিপালন করা অত্যন্ত কঠিন হয়। সেই ব্যাপারে আমরা তৎপর আছি, আশা করি আপনার এই জিনিসটা আমরা দেখছি এবং সেটা দূর হবে। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয় 10টা থেকে 12:30 পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লকডাউনে ব্যাংকিং আর্থিক সেবা সুবিধা থাকলেও অনলাইনে সব ধরনের লেনদেন করতে পারবে গ্রাহকরা। ব্যাংকাররা বলছেন এটিএম বুথসহ ব্যাংকিং সেবা আরও সহজ করা হয়েছে। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের ভিতরে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বইমেলা। লকডাউন শুরুর আগের দিন মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল কম, তবে লকডাউনের ভিতরে মেলার কার্যক্রম চলা নিয়ে লেখক পাঠকদের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছে। তারা বলছেন এতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। জুয়েলারি খাতে ভ্যাট ও শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, বর্তমানে বিদেশ থেকে স্বর্ণালংকার কিনছেন দেশের 25% ক্রেতা। আগামী 10 বছরে বিদেশ নির্ভর গ্রাহকের সংখ্যা 40% উন্নীত হবে বলেও মনে করছেন তারা। এ অবস্থায় এই খাতে ভ্যাট 5%-এর পরিবর্তে 1.5% এবং আমদানি শুল্ক 2000 টাকার পরিবর্তে 1000 টাকা করার দাবি জানায় জুয়েলার্স সমিতি। সংবাদ সম্মেলনে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দেয়া এবং জুয়েলারি শিল্প বিকাশে রাজধানীর অদূরে ইকোনমিক জোন করা সহ মোট 6টি দাবি তুলে ধরেন সমিতির নেতারা। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হকের জানাজা সকাল 11টায় রাজধানীর মিরপুর মাজার রোডের গোলারটেক মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসলামুল হক। তার বয়স হয়েছিল 59 বছর। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা 3 বার মিরপুর এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের তৃতীয় দফায় দেশ জুড়ে লকডাউন দিয়েছে ফ্রান্স। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 46,677 জন, মারা গেছে 304 জন। দেশটিতে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে সংক্রমণ বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় রাজ্যটিতে শনাক্ত হয়েছেন 1736 জন, যা গত 30 ডিসেম্বরের পর সর্বোচ্চ। রাশিয়ায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বে কোভিডের শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 13,08,82,000 এবং ভাইরাসটিতে মারা গেছে 28,48,000-এর বেশি মানুষ। পার্টেক্স খেলার খবর। দেশের সপ্তাহব্যাপী লকডাউন শুরু হলেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খেলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের চতুর্থ দিনে বেশ কিছু রেকর্ডের জন্ম দেন অ্যাথলিটরা। ওদিকে শেষ হয়েছে বডি বিল্ডিং, জিমন্যাস্টিক্স এবং রেসলিং ইভেন্ট। পরাগ আরমানের রিপোর্ট। অ্যাথলেটিক্সের 10,000 মিটারে 36.32 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জেতেন নৌবাহিনীর আশিফ বিশ্বাস। সেনাবাহিনীর সোহেল রূপা ও ব্রোঞ্জ জেতেন একই দলের আলামিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 400 মিটার হার্ডেলসে সেনাবাহিনীর মাসুদ রানা 53.60 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জয় করেন। মেয়েদের 200 মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক জয় করেন নৌবাহিনীর শিরিন আক্তার। এদিকে নির্ধারিত সময়ে গেমস শেষ করার কথা জানান বিওএ মহাসচিব। যেগুলো ইভেন্টস আছে আমরা চেষ্টা করতেছি ঠিকভাবে স্বাস্থ্যবিধি রেখে মেনে আমরা গেমস শেষ করবো ইনশাল্লাহ। গেমসে জিমন্যাস্টিক্সের শেষ দিনে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে চতুর্থ স্বর্ণপদক জেতেন নূর আক্তার বানু।
মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে 10.25 স্কোর করে সোনার পদক জয় করেন আনসারের এই জিমন্যাস্ট। এর আগে ব্যালেন্স বিম, অল অ্যারাউন্ড এবং দলগত আর্টিস্টিক্স ইভেন্টে সোনা জেতেন নূর আক্তার বানু। এদিকে গেমসের বডি বিল্ডিংয়ের শেষ দিনে 5টি ইভেন্টের নিষ্পত্তি হয়। নারীদের ওপেন বিভাগে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন মাকসুদা মৌ। এবার লক্ষ্য তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের পতাকা মেলে ধরার। শুটিংয়ের স্কিট ইভেন্ট অনুষ্ঠিত হয় বিকেএসপিতে। 100 স্কোর করে এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের নূর উদ্দিন সেলিম। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে 3 দিনব্যাপী রেসলিং ইভেন্টও সমাপ্ত হয়। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ডে কমপক্ষে 2 সপ্তাহের ক্যাম্প করার সুযোগ পেলে সিরিজের ফলটা আরও ভালো হতো বলে মনে করেন নাসুম আহমেদ। 1.5 মাসের সফর শেষে সকালে দেশে ফিরে গণমাধ্যমকে এমনটাই জানান টাইগার স্পিনার। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 15 ঘন্টার ভ্রমণ শেষে ক্লান্ত, পরিশ্রান্ত, 1.5 মাস পর দেশে ফেরা ক্রিকেট দলের সদস্যদের মুখে সেই ছাপ স্পষ্ট। এবারের সফরের স্মৃতিটা হয়তো ভুলেই যেতে চাইবেন ক্রিকেটাররা। 3 ওয়ানডে আর 3 টি20 ম্যাচ হেরে নিউজিল্যান্ডের মাটিতে টানা 32 ম্যাচ পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। দলের তরুণ স্পিনার নাসুম আহমেদ নিজেদের সামর্থ্যের ঘাটতিরই ইঙ্গিত দেন। ম্যাচ জিতবো ওই রকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের, বাট হয় না, এই জন্য এত কথা। তারপরে আমরা চেষ্টা করছি, আসলে আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই। নাসুম মনে করেন সিরিজের আগে সেখানে ক্যাম্প করতে পারলে কন্ডিশনটা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেন, ফলটাও সম্মানজনক হতে পারত। 1.5-2 মাস থাকলে আমাদেরও ফিল্ডিং অনেকটা ইমপ্রুভ হইব, কারণ ওইখানের আকাশটা হচ্ছে অনেক পরিষ্কার 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েদার মতো ওইখানের ওয়েদার না। আমাদের একটু সময় লাগতো, হয়তো আমরা যদি 15 দিন একটা ক্যাম্প করতে পারতাম বা ইয়া করতে পারতাম, হয়তো আর একটু ভালো হইতো। দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। 21 এপ্রিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে টাইগারদের। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সারা দেশে শুরু 7 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল, সীমিত পরিসরে চলবে ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস ও শিল্প কলকারখানা। ছুটির আমেজে ঢাকা ছাড়লেন মানুষ, লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী, নিত্যপণ্যের বাজারে কেনাকাটার ধুম। প্রথমবারের মতো দেশে 24 ঘন্টায় 7,000 ছাড়ালো করোনা শনাক্ত, সংক্রমণের হার 23% উপরে, মৃত্যু 53। এবং শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরিদের অভিযান, কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় গাছ চাপায় 8 জনের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।